ভোটে জিতে যাওয়ার পরেও তাতেও সমস্যা মেটে না, বিরোধী দলের বাড়িতে বোমা নিক্ষেপ করতে হয়, তাদের ভয় পাইয়ে রাখতে হয়, তাদের চমকাতে হয়। এই যে রাজনীতি। কালীগঞ্জের যে তামান্নার কেস, এই তামান্নার কেসটা কোনো অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন ঘটনা। আমরা সাংবাদিকতা করছি আজকে 37 বছর ধরে। আমি সেই কবে থেকে শুনে আসছি, যখন প্রথম ঢুকেছিলাম কাগজের চাকরিতে, তখন থেকেই ভোটের আগের হিংসা আর ভোট পরবর্তী হিংসা। আজকে সিপিএম এর লোকেরা অনেক কিছু বলবে ঠিকই, দেখে দেখে রিপোর্ট করে করে এক সময় মানুষ ক্লান্ত হয়ে যেত। এবং এখন এটা মনে হচ্ছে অদ্ভুত ভাবে যে সিপিএম এর সময় সব কাজ ভালো ছিল, এখনই হচ্ছে। প্রথম কথা, এই ঘটনাটার অত্যন্ত নিন্দনীয়। যারা করেছে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা তৃণমূলের লোক। মেয়েটিকে লক্ষ্য করে মারুক বা তার বাড়ি লক্ষ্য করে মারুক, সরাসরি আমি তার ডেড বডির ছবি দেখেছি, বিভৎস, বুক মুখ একদম ঝলসে পুড়ে গেছে সবের মুখ। বিভিন্ন বাড়িতে মেরেছে। মারার কারণ অত্যন্ত স্পষ্ট। ওই ক্ষেত্রে মুসলিমরা, তৃণমূল ধরেই নিয়েছে যে সব মুসলমান আমাদের ভোট দেবে। তারা যারা দেয়নি, বাম কংগ্রেসকে দিয়েছে, কারণ কংগ্রেসের কাবিল উদ্দিন দাঁড়িয়েছিল, মুসলিম ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, আর ওইখানে কংগ্রেস বামেদের একটা ভোট মুসলিমরা পায়। সুতরাং সেইটার উপর প্রতিহিংসা করে দিয়েছে, এই ঘটনার কোনো সন্দেহ। এটা হয়ে গেল। সেকেন্ড কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের ভোটে এই যে রাজনীতি এবং তারপর তাদেরকে মারা, হাওড়ায় আমরা দেখেছি আমতায় হাত কেটে দেওয়া কংগ্রেসের পরিবারের। আমি দক্ষিণ 24 পরগনা জেলার, আজকে রেজ্জাক মোল্লা তৃণমূলে ঢুকেছিল, মন্ত্রী হয়েছিলেন, মরেও গেছে। রেজ্জাক মোল্লার অত্যাচারে রেগুলার কভার করতে গেছি, জেতার পরে গ্রামের পর গ্রাম এসইউসির লোকেরা বছরের পর বছর গ্রাম তারা থাকতো। এমনকি শরিকি বিভাগ, যে শুধুমাত্র গোঘাট, আমার মনে আছে, সুভাষিকদার মনে থাকবে, ফরওয়ার্ড ব্লকের লোকেরা দিনের পর দিন ঘর ছাড়া থাকতো। হুগলির আরামবাগে ফরওয়ার্ড ব্লকে আরএসপি লোকেরা ঘর ছাড়া থাকতো। বাসন্তী গোসাবা, বেশি দিনকার কথা নাই, বামফ্রন্টের আমলে যখন মন্ত্রী ছিলেন সুভাষ নস্কর, তখন সুভাষদার বাড়ির লোকেদেরকে হত্যা করা হয় ভোটের হিংসায়, এবং অভিযোগের তীর ছিল সিপিএম এর দিকে। 8 জন 9 জন মারা যায়, ঘোড়া করে এসে সব গুলি চালানো হতো। সুতরাং এই ইতিহাস পশ্চিমবঙ্গের দীর্ঘ ইতিহাস। এই ইতিহাস বিগত 40-50 বছরের ইতিহাস। এটার পেছনে আমি নিজে কিছু ভাবনা চিন্তা করেছি, যেটুকু পড়াশুনো করেছি, তাতে আমার মনে হয়েছে কোথাও একটা, যে পশ্চিমবঙ্গের বাইরে যদি দেখা যায় ভোটের হিংসা বা রাজনৈতিক হিংসা বা হত্যা মাস স্কেলে হয়, সেইটা হচ্ছে কেরালা। এইটার একটা কারণ কিন্তু অন্তর্নিহিত কারণ আমার যেটা মনে হয়, যে যেখানে কমিউনিস্ট পার্টির শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মধ্যে প্রথম থেকেই একটা, আজকের কমিউনিস্ট পার্টি তো মরা কমিউনিস্ট পার্টি, গান্ধীবাদী কমিউনিস্ট পার্টি, ও সিপিএম ও মরা, ও নকশালরা ছত্তিশগড়ে প্রায় মরার অবস্থায়, ও নিয়ে আলোচনা করে লাভ নেই, আর তারা ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে উঠবে। এই যে শ্রেণী শত্রু, এই কথাটার মধ্যেই, শব্দটার মধ্যেই কিন্তু একটা শত্রু ব্যাপার লুকিয়ে আছে। আর তৃণমূল যদি দেখেন, তো সেই শত্রুরা তারা আক্রান্ত হয়েছে, তারাও মেরেছে। তৃণমূল এক সময় খুনের রাজনীতি করে হাত পাকিয়েছে, তো তারাও আজকে যখন শাসন ক্ষমতায় এসছে, তারাও একই প্রতিহিংসা করে। আমার বাড়ি বরানগর, আমি বরানগরে কিভাবে কংগ্রেসীরা হত্যাকাণ্ড চালিয়েছিল, কিভাবে বরানগর কাশীপুর গণহত্যা হয়েছে, আমার চোখের সামনে দেখা। আমি ছোট ছিলাম ঠিকই, আমাদেরকে বাড়ি থেকে পালিয়ে চলে আসতে হয়েছে অন্য পাড়ায়, বাড়ি কোনো জানলা দরজা ছিল না। আমার বাড়ির সামনে সেই সময়, আমার এখনো স্মৃতিতে ভাসে, আমার 6 বছর 7 বছর বয়স, বাড়ির পেছন দিকে এনে বেপাড়ার যারা নকশাল করে সিপিএম এর লোকেরা খুন করছে, এবং নৃশংসভাবে। মানে তাকে সন্দেহ করেছে নকশালদের খোঁচর। আমি একবার, আমার মনে আছে, আমি ছাদ থেকে লুকিয়ে দেখছি, আমাকে ঠাকুমা গিয়ে প্রচন্ড মার। ছেলেটাকে একটা শোয়ানো হয়েছে, আর স্পট জাম্প করে এসে তার পেটের ওপর লাফিয়ে চলে যাওয়া হচ্ছে। ছেলেটা ছিল কাশীপুরে, আমি সেখান থেকে 2.5-3 কিলোমিটার দূরে একটা সিপিএম এর দুর্ভেদ্য জায়গা ছিল। ওরা সেটাকে এমন একটা জায়গা, 3 দিক থেকে ব্লক করে দিলে ঢোকার জায়গা থাকবে না, পেটের ওপর দিয়ে লাফাচ্ছে, সে চিৎকার করছে আত্মহত্যায়, যে আমার বাড়িতে মা বোন আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। সেটি মারা গেল, খানিকক্ষণ বাদে লাশ নিয়ে গেল। এটা হচ্ছে 1971-72 সালের কথা।
তখনও কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায় আসেনি 70-72-71 সালের পর। সুতরাং এই রাজনীতি যদি আজকে তৃণমূলকে শুধু দায়ী করা হয়, সেটা ইতিহাসের অপ্রলাপ হবে। এই রাজনীতি পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি আমার ধারণা 60-এর দশক থেকে শুরু হয়েছে এবং তার সিলসিলা জারি আছে। তৃণমূলও তার ব্যতিক্রম না। এবং এই হিংসায় অদ্ভুতভাবে সবসময় লক্ষ্য করবেন, যারা মারা যাচ্ছেন মেজরিটি অফ দেম আর মাইনরিটি মুসলিম, যারা খুন করছেন তারাও মাইনরিটি, আর লিডারশিপ হচ্ছে আপার কাস্ট হিন্দু। এটা একটা অদ্ভুত ব্যাপার। চলেই চলেছে এই সিলসিলা। পশ্চিমবঙ্গের এই রাজনীতি শেষ করতে আমি জানি না। আসলে পশ্চিমবঙ্গের এই যে বোমার রাজনীতি, এটা শুনলে আজকে লোকে হই হই করে উঠবে। এটা নিজের দলের ক্ষমতাকে ধরে রাখতেও লোকে বোমা চার্জ করে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা হিরো করেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু কিভাবে হাওড়া কংগ্রেসের কলকাতা মিউনিসিপাল ইলেকশনে তার লোকেরা কিভাবে বোমাবাজি করেছিল সেটা ইতিহাসে লেখা আছে। তখনকার দিনে খবরের কাগজের পাতা উল্টালে জানা যাবে। এবং কিভাবে বাংলা কংগ্রেসের তৎকালীন স্বাধীনতার আগে হাওড়া লবিকে দাবিয়ে দেওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস এবং অন্যান্যরা পেশি শক্তি ব্যবহার করেছিল। তো সেটা এক সময় ইতিহাসের পাতাও লেখা আছে। আসলে এই ব্যাপারে খুব ভালো বলতে পারতেন অশোক ঘোষ। আমার মনে আছে অশোকদা ফরওয়ার্ড ব্লকের কত বছর অব্দি বেঁচে ছিলেন, প্রায় 90 বছর অব্দি মারা গেছেন। এবং অশোকদার কাছ থেকে যখন আমি এই বামফ্রন্টের রেগুলার শরিকদের, এক সময় কংগ্রেসের থেকে শরিকদের ওপর বেশি আক্রমণ শুরু হয়েছিল 80s-এ, সুভাষিসদার খেয়াল আছে। রেগুলার শরিকরা নিহত হতো। মুর্শিদাবাদ জেলায় আরএসপি, উত্তর বঙ্গে আরএসপি, ফরওয়ার্ড ব্লক মারা যেত কোচবিহার জেলায়, ফরওয়ার্ড ব্লক মারা যেত হুগলিতে, আরএসপি মারা যেত আমাদের বাসন্তী গোসাবায়। তো তখন প্রায়শই, এবং সিপিআই এর সাথে রেগুলার সংঘাত ঘটতো মেদিনীপুরের দাঁতনে, মেদিনীপুর জেলায় নারায়ণ চৌবের সাথে তো রেগুলার। তা গৌতম চৌবেরা পরে জয়েন করলো কংগ্রেস বা তৃণমূলে, কিন্তু সংঘাতের সূত্রপাত কিন্তু একেবারে শরিকি বিবাদ দিয়ে। এবং সেটাই কিন্তু মূল খবরের বিষয় ছিল। 77 সালে বামফ্রন্ট ক্ষমতা আসার পরে 82 আফটার ইলেকশন কংগ্রেসের সেই ক্ষমতা ছিল না যে তারা বিভিন্ন জায়গায় রুখে দাঁড়িয়ে সিপিএম এর বিরুদ্ধে লড়বে, কিন্তু শরিকদের সাথে বিবাদটাই তখন প্রথম হয়ে দাঁড়িয়েছিল। আসলে তখন যেটা অশোক ঘোষ বলতেন, আজকে অনেকেই অশোক ঘোষের নামও এখনকার প্রজন্মের লোকেরা জানে না, যে ডিমিট্রভের যে থিওরি, যে আমি অ্যানিহিলেশনের পথে যাব এবং সরিয়ে দেবো বিরোধীদের, যে বাধা আসলে তাকে একেবারে দারকিনার করে দেবো, ক্রমশ কোণঠাসা করবো। সিপিএম দিনের পর দিন এটা করেছে। আজকে সিপিএম এর লোকেরা বিড়াল তপস্বী হতে পারে, কিন্তু এটা বাস্তব ঘটনা। তারা একবারও চেঞ্জ করার প্রয়োজন বোধ করেনি। এবং বুদ্ধদেব ভট্টাচার্য এত পজিটিভ কাজের মধ্যেও আমি বলবো, বুদ্ধবাবু যখন চিফ মিনিস্টার ছিলেন 2000 সালের শেষের দিক থেকে 2011 সালের পর্যন্ত, আপনারা যদি খবরের কাগজের পাতা উল্টান তাহলে দেখতে পাবেন ভয়ঙ্কর কিছু তথ্য। সেই তথ্য কিরকম? আজকে ইসরায়েলে ওরা বলছে 24 জন মারা গেছে, আমি 24 জনের বদলে 54 জনই ধরলাম। আর মুর্শিদাবাদ জেলায় শুধু ডোমকলে 25 জন 26 জন করে ভোটের হিংসায় নিহত হতো। আমার তো একবার মনে আছে 60 জন মারা গেছিল টোটাল ভোটের আগে এবং পরের হিংসায়। 64 জন, এক্সাক্ট ফিগার আই এম টেলিং। 2003-এর পঞ্চায়েত নির্বাচনের আগে প্রায় 100 জন মারা গেছিল। ওই 100 জন খুন হয়েছে। কি করে হলো? ওই জেলাটা তো ছিল কংগ্রেসের হাতে এবং তার অধিকাংশ কংগ্রেসের লোক ছিল। অধীর চৌধুরী প্রথম যেবার জিতলো, আমার মনে আছে, অধীরকে এক কোণঠাসা করে দিয়ে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। অধীর পুড়ে মারা যেত। কোথায় তখন অন্যরা? এইসব ইতিহাস যদি এখন মুশকিল হচ্ছে। আমরা বাঙালি একেবারে ইতিহাস বিস্মৃত জাত। নীরজ চৌধুরী একেবারে ঠিক কথা বলেছিল। আর ইদানিং যে মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া, তারা এই কথা বলে না। মেন স্ট্রিম মিডিয়া সাংবাদিকরা জানে না, বা জানলেও সেটা বাজারে সেলেবল নয়। বরঞ্চ তামান্নার মার শোক, তামান্নার বাবার শোক একদিন দেখানোর পরে আবার একটা অন্য কোনো বিষয় চলে আসবে। এই জগন্নাথ দেবের এতে মমতা ব্যানার্জি কি করছে এটাই মেন হবে, তারপর নরেন্দ্র মোদী চলে আসবে। কিন্তু আমার দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের এটাই, যে বিহারে যে ভোটের হিংসে হতো এক সময়, হরিয়ানায় মেহাম করে দেওয়ার কথাটা এসেছিল হরিয়ানা থেকে, সেইখানে কিন্তু এখন হয় না। মানে বিহারে কিন্তু হিংসার বলি আমরা দেখতে পাই না ছবি। আমি যখন বিহারে দীর্ঘদিন থাকতে হয়েছিল আনন্দবাজার পত্রিকার সাংবাদিক হিসেবে, 97 সাল থেকে 2000 পর্যন্ত, পরপর অনেকগুলি ইলেকশন হয়েছিল, তখনও পর্যন্ত ম্যাসাকার হতো, শঙ্কর বিঘা,
নারায়ণপুর ম্যাসাকার, জাহানাবাদ ম্যাসাকার আমি নিজেই গেছি, কিন্তু তারপর আস্তে আস্তে ব্যাপারটা কমতে কমতে কই বিহারে তো আর, বিহারে কাস্ট স্ট্রাগল আছে, সবই আছে, কিন্তু ভোট পরবর্তী হিংসে হচ্ছে না। মধ্যপ্রদেশে তো এত ঘটনা ঘটছে, সেখানেও ভোটের এতে মারা যাচ্ছে, বা মহারাষ্ট্রে মারা যাচ্ছে দেখাতে পারবেন না, কিন্তু ভোটের হিংসা এবং রাজনৈতিক হিংসার সংখ্যা অনেক বেশি। কিন্তু কেরালায় আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, পশ্চিমবঙ্গের পরেই যদি রাজনৈতিক হানাহানি খুনোখুনিতে লোক মারা যেতে থাকে, যাওয়ার সংখ্যা যদি বিগত 15 বছরের স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়, সেটা কেরালায়। আরএসএস এর লোক মারা যাচ্ছে, আবার আরএসএস এর লোক সিপিএম কে খুন করছে। কংগ্রেস, এই তো কদিন আগেই কংগ্রেসের এক কর্মী খুনকে কেন্দ্র করে কেরালায় কংগ্রেস বন্ধ থেকেছিল, এবং সেটা ব্যাপকভাবে কেরালায় মানুষ রাস্তায় নেমেছিল। কারণ আমার যেটা কাম টু দ্যাট পয়েন্ট, আমরা গান্ধীজি এই হিংসা রাজনীতিতে বিশ্বাস করতেন না, কিন্তু সুভাষিস দা যেটা ঠিক কথা বলেছেন যে কমিউনিস্টদের এই হিংসাটাকে অনেক ক্ষেত্রেই লেজিটিমেট বলে আমরা মনে করি। আমি নিজে অদ্ভুতভাবে একটা এখানে নাম নিচ্ছি না, একটি মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত। আমি বহু বছর, কত 40 বছর হবে সাংবাদিকতা জীবনের আগে থেকেই। তো আমি যখন তাদের মিটিং এ বা তাদের ঘরোয়া আলোচনা হয়, তখন যতক্ষণ মাওবাদীদের ওপর তারা কেন নৃশংস অত্যাচার চালাচ্ছে বলে পথে নামে বা বলে বা আলোচনা করে, আমি তখন একইভাবে বলি যে লোকগুলো উল্টো হিংসায় যে একটা নিরীহ সিআরপিএফ কে মেরে দিচ্ছে বলে না, ওটা স্বাভাবিক। তো বিষয়টা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, অর্থাৎ আমরা একটা চোখ বন্ধ করে একটা হিংসাকে লেজিটিমেসি দেবো, আর একটা হিংসাকে লেজিটিমেসি দেবো না। তো এইটা করতে করতে এমন একটা জায়গায় এসছে পশ্চিমবঙ্গ, এবং তৃণমূল প্র্যাকটিক্যালি কোনো পার্টি না, তৃণমূল একটা মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব। সিপিএম হটাও, রাজ্য বাঁচাও। সিপিএম হটেও গেছে, মরেও গেছে, জিরো হয়ে গেছে, এবং সিপিএম এর যত রকম ভাইসেস সেইটা পুরোপুরি তৃণমূল গ্রহণ করেছে। আপনি যদি বলেন যে আজকে এত কথা বলা হচ্ছে যে প্রশাসন কোথায়, পুলিশ দলদাস, এই পুলিশ দলদাস শব্দটা কিন্তু আজ থেকে শুনছি না, আজকে 25 বছর ধরে শুনছি। এবং তখন হয়তো তুলনামূলকভাবে বুদ্ধবাবুর আমলে কিছুটা নিরপেক্ষতা হয়তো বুদ্ধবাবুর এতে পালন করা হতো, অথবা আমি বলবো সেই কারণেও পালন করা হতো না, তখন বিরোধীরা তুলনা অনেক বেশি শক্তিশালী ছিল, বিশেষত সমস্ত জেলা শহর, মানে কলকাতা কর্পোরেশন, মেদিনীপুর, এদিকে শ্রীরামপুর, চুঁচুড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে আমাদের মালদা, বহরমপুর, সমস্ত জেলা শহর, কৃষ্ণনগর, সব বিরোধী দলের দখলে থাকতো। সেটা এমনি এমনি থাকতো না, সেটা তাদের জোরে থাকতো সাংগঠনিক। ফলে এইখান থেকে একটা দর কষাকষির ব্যাপার ছিল, তারা পুলিশকে ঘেরাও করে ফেলতো, এসপি অফিস ঘেরাও করতো। এই বারাসাতে মমতা ব্যানার্জি যে এসপি অফিস ঘেরাও করতে গেছিলেন এই হিংসের এতেই, এবং গুলি চলেছিল, সেই গুলিতে একজন না দুজন মারা গেছিলেন। কে ছিল? রজপাল সিং গুলি চালানোর অর্ডার দিল। কে রজপাল সিং? যে আবার পরবর্তীকালে মমতা ব্যানার্জির সঙ্গী হল এবং মন্ত্রী হয়ে গেল আমাদের এখানে বিধানসভায় জিতে তৃণমূল কংগ্রেস। আমি বলছি একটাই কথা, ওই জিনিসটাই কিন্তু পুরো শিফট করে গেছে। ফলে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, এবং তৃণমূলের যত ছাটকাট মাল, যত পাপ, শুভেন্দু অধিকারীর মতো যারা নারদা স্টিং অপারেশনে ধরা পড়ে, আমরা জানি তার কি কি অপকর্ম, সেই ছাটকাট অপকর্মরা এই শঙ্কুপনটা প্রতিদিন সন্ধ্যাবেলা টিভি চ্যানেলে দেখি। সে তো ইলিয়াসকে, একটা গরিব বেচারাকে ফাঁসিয়েছিল সিপিআই, 10,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে একটা এনজিও টাকা দিচ্ছি বলে তাকে বিধানসভা থেকে বহিষ্কার করলো। এরকম ফ্রড কতগুলো, সেগুলো ঢুকেছে বিজেপিতে। শুধু আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন হলেও আমাদের দুর্ভাগ্য, এই 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 রাজনীতির পরিবর্তন হওয়ার কোনো আশু সম্ভাবনা আমি আপাতত দেখতে পাচ্ছি।